নমস্কার, জিওগ্রাফি স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোলের সূচিপত্র অর্থাৎ সিলেবাস সম্বন্ধে আলোচনা করব। কারণ কোনো ছাত্রছাত্রীকে যদি কোনো বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করতে হয়, তাহলে তার অবশ্যই তার বিষয়ের সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণার দরকার পড়ে। তাই অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের অবশ্যই বলবো আপনারা আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করুন। চলো আর দেরি না করে আমরা সিলেবাস সম্বন্ধে আলোচনার দিকে এগোই। প্রথমেই এই ভূগোলের যে দ্বাদশ শ্রেণীর ভূগোল, তার দুটি ভাগ আছে। আমরা আগের যে সমস্ত ক্লাসে দেখে এসেছি, অর্থাৎ একাদশ, দশম, প্রত্যেক ভূগোলেরই দুটি ভাগ করা হয়, তেমন দ্বাদশ শ্রেণীর ভূগোলেরও দুটি ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হলো প্রাকৃতিক ভূগোল। আমরা প্রথমে প্রাকৃতিক ভূগোলে দ্বাদশ শ্রেণীতে কী কী পড়তে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া। এই ভূমিরূপ প্রক্রিয়া যে প্রথম অধ্যায়ের কিছু উপ অধ্যায় অর্থাৎ উপ একক রয়েছে, যেগুলো হলো 1 নম্বর বহির্জাত প্রক্রিয়া, যেখানে আমাদের পর্যায়ন, অবরোহণ, আরোহণ, আবহবিকার এই সম্বন্ধে জানতে হবে। এবং দ্বিতীয় উপ একক ভৌম জলের কার্য, অর্থাৎ এর আগের যে বিষয়টা আমরা দশম শ্রেণীতে পড়ে এসেছি, কিন্তু ভৌম জলের যে কার্য এটাই প্রথম দ্বাদশ শ্রেণীতে। ভৌম জলের কার্যের মধ্যে পড়তে হবে ভৌম জলের নিয়ন্ত্রকসমূহ, ভৌম জলের প্রকারভেদ, ভৌম জল কী বা ভাদস স্তর কী, এখানে ভাদস জল কী, ভৌম জলের স্তরবিন্যাস, অ্যাকুইফার, বিভিন্ন প্রকার অ্যাকুইফার ও পোষ্যবন সম্বন্ধে আলোচনা রয়েছে। এরপর আসা যাক পরবর্তী যে উপ একক, সেটা হচ্ছে কাস্ট ভূমিরূপ। কাস্ট ভূমিরূপও যেহেতু তোমরা ভূগোল পড়ছো, ক্লাস 9-এ নিশ্চয়ই পড়ে এসেছো। এই কাস্ট ভূমিরূপে এখানে দ্বাদশ শ্রেণীতে যে বিষয়গুলি পড়তে হবে সেগুলো হচ্ছে পৃথিবীর যে উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলগুলি আছে, পৃষ্ঠীয় ভূমিরূপ বিভিন্ন, অবনত ভূমিরূপ, নদী দ্বারা সৃষ্ট কাস্ট ভূমিরূপ এবং ভূগর্ভে গঠিত কাস্ট ভূমিরূপ বা সে গুহা, স্ট্যালাক্সাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট, এই সমস্ত জিনিসগুলো তোমাদের জানতে হবে। পরবর্তী উপ একক হচ্ছে সামুদ্রিক প্রক্রিয়া। এই সামুদ্রিক প্রক্রিয়ার মধ্যে তোমাদের যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে সামুদ্রিক কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং বিভিন্ন তটভূমি, উপকূল সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে, সামুদ্রিক ক্ষয়, সমুদ্র ভিগু কী, এই সমস্ত বিভিন্ন জিনিস তোমাদের জানতে হবে। এছাড়াও আরও আছে যেটা পরবর্তী উপ এককে রয়েছে, সেটা হচ্ছে উপকূলে রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল বিভিন্ন। এরপরে তোমাদের যে এককটা রয়েছে সেটা হচ্ছে প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীরের সংজ্ঞা জানতে হবে, এর বৈশিষ্ট্য, প্রবালের উৎপত্তি, প্রবাল গঠনের বিভিন্ন যে মতবাদ, প্রবালের প্রকারভেদ, সেগুলো তোমাদের এই অধ্যায়ের মধ্যে জানতে হবে। এরপরে আসা যাক দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় তোমাদের ক্ষয়চক্র সম্বন্ধে আলোচনা করা আছে। এটা একদম নতুন ক্লাস দ্বাদশ শ্রেণীতে। এই ক্ষয়চক্রে 4টি উপ একক আছে। প্রথম উপ এককটি হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র। প্রথম উপ একক স্বাভাবিক ক্ষয়চক্র। এখানে স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদে যিনি ধারণা দেন তিনি হচ্ছেন স্যার উইলিয়াম মরিস ডেভিস। অতএব WM ডেভিস যিনি রয়েছেন তার মতবাদ তোমাদের পড়তে হবে। যৌবন, পৌর, বার্ধক্য অবস্থা, বিভিন্ন অবস্থা সম্বন্ধে জানতে হবে স্বাভাবিক ক্ষয়চক্রে, এবং তার ক্ষয়চক্রের যে সমালোচনা সে জিনিসটা তোমাদের জানতে হবে। এর পরের উপ একক হচ্ছে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র। সে একই রকমভাবে এর বিভিন্ন পর্যায় আছে, যৌবন, পৌর, বার্ধক্য, সেই সমস্ত পর্যায়ে তোমাদের জানতে হবে। পরের উপ এককটা রয়েছে এলসি কিংয়ের পাদ সমতলীকরণ মতবাদ। এটা কি অল্প করে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এই সিলেবাস যেমন এই পাদ সমতলীকরণ মতবাদেরও বিভিন্ন পর্যায় আছে, সেই পর্যায়গুলোও তোমাদের জানতে হবে। এবং পেডিমেন্ট, বাজাদা, বিভিন্ন জিনিস এখানে তোমাদের পড়তে হবে। এর পার্থক্য বা সমপ্রায় ভূমি কী, পাদ সমতলীকরণ বলতে কী বোঝায়, এই জিনিসগুলো তোমাদের এখানে জানতে হবে। পরের যে উপ একক সেটা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত, অর্থাৎ
পুনর্যৌবন লাভের মধ্যে পড়তে হবে এবং পুনর্যৌবন লাভের ফলে বিভিন্ন গঠিত ভূমিরূপ, স্বাভাবিক ক্ষয়চক্র কেন বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্তের কারণ, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের এখানে জানতে হবে। এরপর আসা যাক তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টিও একদম নতুন। এখানে জল নির্গম প্রণালী, এই জল নির্গম প্রণালী বা নদী নকশা, ড্রেনেজ প্যাটার্ন যেটা বলতে বোঝায়, নদী নকশার একটি উপেকক শুধুমাত্র নদী নকশা। এখানে তোমাদের নদী নকশা কাকে বলে, বিভিন্ন প্রকার নদী নকশার প্রকারভেদ এবং গঠনের সঙ্গে সামঞ্জস্য নদী নকশা এবং গঠনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নদী নকশা সম্পর্কে তোমাদের জানতে হবে। এখানে তোমরা বিভিন্ন রকম নদী নকশা সম্পর্কে জানতে পারবে, যেমন বৃক্ষরূপী নদী নকশা, আয়তকার নদী নকশা, জাফরিরূপী নদী নকশা, আরও বিভিন্ন প্রকার পিনেট সদৃশ্য বিভিন্ন প্রকার নদী নকশা আছে এবং বিভিন্ন নদী সম্পর্কে তোমাদের জানতে হবে, বিপরা নদী, পরবর্তী নদী, এই সমস্ত নদী সম্পর্কে তোমাদের জানতে হবে। এরপর যদি আসা যায়, এরপর আমরা চলে যাই চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে রয়েছে তোমাদের মৃত্তিকা সম্পর্কে, মানে মৃত্তিকা তোমরা আগেও জেনে এসছো যে মাটি বা মৃত্তিকা, আর এখানে দ্বাদশ শ্রেণীর যে মৃত্তিকা রয়েছে সেখানে তোমাদের মোটামুটি 6টা মতো উপএকক আছে। প্রথম উপএককটা হচ্ছে মাটি সৃষ্টির যে প্রক্রিয়া। এখানে মাটি কাকে বলে, মাটি সৃষ্টির প্রক্রিয়া পড়তে হবে, আবহবিকার কী, ইমিউনিফিকেশান কী, খনিজীকরণ কী, এলুভিয়েশান কী, ইলুভিয়েশান কী, এই সমস্ত জিনিস তোমাদের দেখতে হবে। তারপরে আসছে মাটি সৃষ্টির উপাদান বা বিভিন্ন যে মাটি কিভাবে সৃষ্টি হচ্ছে, পরিণত মৃত্তিকা কী, অপরিণত মৃত্তিকা কী, পেডোক্যাল মাটি কী, পেডালফার মাটি কী, এই সম্বন্ধে জানতে হবে। এরপর রয়েছে মাটির বিভিন্ন পরিলেখ, স্তর, হরাইজেন, মানে মৃত্তিকা যে হরাইজেন বা পরিলেখ হয় সেই সম্বন্ধে তোমাদের জানতে হবে এবং এখানে কিছু কিছু পার্থক্য আছে সেইগুলো তোমাদের পড়তে হবে। মৃত্তিকার বিভিন্ন স্তর আছে, যেমন এ স্তর, বি স্তর, ও স্তর, এই সম্বন্ধে তোমাদের জানতে হবে। এরপর আসে মাটির যে বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, বিভিন্ন প্রকার মাটি, ল্যাটেরাইট, পর্জল, বিভিন্ন প্রকার মাটি, সেইগুলো তোমাদের এখান থেকে জানতে হবে। এবং রয়েছে মাটির যে উর্বরতা, মানে মাটির উর্বরতা কী, মৃত্তিকা ক্ষয়ের কারণ, মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করব, সংরক্ষণের পদ্ধতিসমূহ, সেইগুলো এই উপএককের মধ্যে রয়েছে। এরপর আমরা চলে যাই একদম পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে তোমাদের বায়ুমণ্ডল, পঞ্চম অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, যা তোমরা দশম শ্রেণীতেও বায়ুমণ্ডল পড়ে এসছো, কিন্তু এখানে যে উপএককগুলো আছে সেগুলো একটুখানি আরও বেশি কিছু যোগ হয়েছে এর মধ্যে, সেই জিনিসগুলো যেমন তোমাদের জানতে হবে। এই উপএককের মধ্যে প্রথমটা রয়েছে বিভিন্ন বায়ুমণ্ডলীয় যে গোলযোগ, মানে বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতে বিভিন্ন প্রকার জলবায়ু, যেমন ঘূর্ণবাদ রয়েছে, ঘূর্ণবাদ প্রতীব ঘূর্ণবাদ, ক্রান্তীয় ঘূর্ণবাদ, এই সমস্ত হচ্ছে নিরক্ষীয় বা ক্রান্তীয় বিভিন্ন ঘূর্ণবাদ সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে। এরপরে যেটা আসছে ও আকার সঞ্চালন বা এল নিনো, লা নিনো কী, এইগুলো তোমাদের জানতে হবে। এবং এর দ্বিতীয় যে উপএকক আছে সেটা হচ্ছে পৃথিবীর জলবায়ু অঞ্চল। বিভিন্ন প্রকার যে জলবায়ু অঞ্চল আছে পৃথিবীর, আমরা জানি প্রধানত যে জলবায়ু অঞ্চলগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বা তুন্দ্রা জলবায়ু অঞ্চল, সেই সমস্ত জলবায়ু অঞ্চল সম্পর্কে তোমাদের জানতে হবে। তার আগে তোমাদের পড়তে হবে জলবায়ুর শ্রেণীবিভাগ, মানে কোপেন কর্তৃক জলবায়ুর শ্রেণীবিভাগ, বিভিন্ন প্রকার যে জলবায়ু শ্রেণীবিভাগ আছে এবং জলবায়ুগুলোর প্রত্যেকটা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, সংজ্ঞা, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ, এই সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু, মানে স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর যে প্রভাব বা বিভিন্ন প্রকার যে স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে সেটা সম্বন্ধে তোমাদের জানতে হবে। যেমন আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদ, বিভিন্ন প্রকার উদ্ভিদের শ্রেণীবিভাগ যেমন জাঙ্গল উদ্ভিদ বা জলজ উদ্ভিদ, বিভিন্ন প্রকার উদ্ভিদ, সেই সব উদ্ভিদ সম্পর্কে তোমাদের জানতে হবে। লবণাম্বু উদ্ভিদ, মরু উদ্ভিদ, বিভিন্ন প্রকার উদ্ভিদ এখানে আলোচনা করা আছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে জলবায়ুর যে পরিবর্তন, বিভিন্ন প্রকার জলবায়ুর যে পরিবর্তন, সেই সম্বন্ধে তোমাদের পরের উপএককটায় জানতে হবে, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার জলবায়ু পরিবর্তনের কারণ বা ওজোন গ্যাস কি, বিভিন্ন ওজোন স্তর ক্ষয়ের কারণ, এই সমস্ত যে গ্লোবাল ওয়ার্মিং কী, এই সমস্তগুলো এই উপএককের মধ্যে তোমাদের জানতে হবে। এরপর আমরা আসি ষষ্ঠ অধ্যায়ের দিকে। ষষ্ঠ অধ্যায়ে এলে আমরা লক্ষ্য করব এখানে যে
অধ্যায়টা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্যের উপএকক বলতে তেমন কিছু নেই, শুধুমাত্র জীব বৈচিত্র্যের মধ্যে তোমাদের জানতে হবে জীব বৈচিত্র্য কী, বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্য অঞ্চল সম্পর্কে জানতে হবে, এর বন্টন বিবর্তন, এর গুরুত্ব, জীব বৈচিত্র্য বিনাশের কারণ জানতে হবে, জীব বৈচিত্র্যের সংরক্ষণ আমরা কীভাবে করব সেইগুলো তোমাদের এখানে জানতে হবে। এরপর যদি আসি, এরপর একদম আমরা চলে আসছি তোমাদের প্রাকৃতিক ভূগোলের শেষ পর্যায়ে, একদম সপ্তম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়। এই দুর্যোগ ও বিপর্যয় কিছু জিনিস তোমরা নবম শ্রেণীতে মনে হচ্ছে পড়ে এসেছো। দুর্যোগ বিপর্যয় যে রয়েছে সেটা হচ্ছে দুর্যোগ কী এবং বিপর্যয় কী, এর দুটি উপএকক আছে, দুর্যোগ ও বিপর্যয়। বিভিন্ন রকম দুর্যোগের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, বিভিন্ন দুর্যোগ কাকে আমরা বলবো, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য। এরপরে রয়েছে বিপর্যয় মোকাবিলা যে পদ্ধতি, পূর্ববর্তী পদ্ধতি, পরবর্তী পদ্ধতি, বিপর্যয় চলাকালীন যে সমস্ত পদ্ধতি সেইগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। এরপর রয়েছে তোমাদের যে বিভিন্ন প্রকার বিপর্যয়, খরা, বন্যা, এই সমস্ত ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এই সমস্ত যে বিপর্যয়গুলো সেগুলো তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে জানতে হবে। এখানেই প্রাকৃতিক ভূগোল চ্যাপ্টারটা দশম শ্রেণীর শেষ হয়ে যাচ্ছে এবং তারপরেই শুরু হচ্ছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় এবং তোমাদের পুরো ভূগোলের যে অষ্টম অধ্যায় ধরা হয় তাহলে হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে আছে, অর্থনৈতিক কার্যাবলীকে বিভিন্ন প্রকার যে ভাগ করা হয় সেই ভাগগুলো এখানে তোমাদের জানতে হবে, যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কাকে বলছে, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কাকে বলছে, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কাকে বলছে এবং কেন বলা হচ্ছে। আবার তৃতীয়টাকে বর্তমানে যে ভাগ করা হয়েছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কার্যাবলী, নব্য বা অতি নব্য স্তরের কার্যাবলী, সেই কার্যাবলীর সম্বন্ধে তোমাদের এখানে জানতে হবে। এরপরে আছে, এই চ্যাপ্টারটা অত্যন্ত ছোট এবং এরপরে রয়েছে কৃষি। কৃষি রয়েছে নবম অধ্যায়, কৃষি রয়েছে নবম অধ্যায়। কৃষিতে যে জিনিসগুলো জানতে হবে তোমাদের, বিভিন্ন প্রকার কৃষি প্রণালী বা কৃষি উৎপাদন, মানে এই আর্দ্র কৃষি কী, শুষ্ক কৃষি কী, নিবিড় বা প্রগাঢ় কৃষি কী, এই সম্বন্ধে তোমাদের জানতে হবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রকার বিপ্লবের কথা বলা হয়েছে, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব। আরও কৃষির বিভিন্ন জিনিস আছে যেমন শস্য প্রগাঢ়তা, শস্য সমন্বয়, শস্যাবর্তন, বিভিন্ন আধুনিক কৃষিতে যন্ত্রপাতির প্রয়োগ বা বিভিন্ন প্রকার যে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহারের সুফল কুফল, এই জিনিসগুলো তোমাদের এখানে জানতে হবে। এরপর একদম যে কৃষিতে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্যশস্য। খাদ্যশস্যের মধ্যে বিভিন্ন খাদ্যশস্য রয়েছে, সেগুলোকে ভাগ করা হয় যেমন তন্তু ফসল, তারপর হচ্ছে তোমাদের বাণিজ্যিক শস্য, তৈল বীজ, এই শস্য বিভিন্ন রয়েছে, যেমন যেগুলো হচ্ছে ধান, ধান, গম, মিলেট, তারপরে রয়েছে চা, কফি, বিভিন্ন ধরনের যে সমস্ত আখ, তারপর পাট, কার্পাস, এই সমস্ত চীনাবাদাম, সয়াবিন, নারকেল, এই সমস্ত জিনিসগুলো তোমাদের এখানে জানতে হবে। তবে এখানে বিশেষ বিশেষ কিছু কিছু অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে, যেমন ধরো কফির ক্ষেত্রে ভারত, চায়ের ক্ষেত্রে শ্রীলঙ্কা, কার্পাসের ক্ষেত্রে মিশর, পাকিস্তান, আখের ক্ষেত্রে ব্রাজিল, পাট বাংলাদেশ, এছাড়াও নারকেল আছে শ্রীলঙ্কায়। এই সমস্ত অঞ্চলগুলো কেন উন্নতি লাভ করেছে এই সমস্ত চাষ, সেগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। এবং এর শেষ যে উপএককটা আছে সেটা হচ্ছে বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি। বাজার বাগান কৃষি কাকে বলে বা উদ্যান কৃষি কী, ট্রাক ফার্মিং, মানে এই কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয় কেন, এই সমস্ত জিনিসগুলো তোমাদের এখানে জানতে হবে। এরপর আমরা চলে আসি একদম দশম অধ্যায়ের দিকে। দশম অধ্যায় যেটা রয়েছে সেটা শিল্প। বিভিন্ন প্রকার শিল্প সম্বন্ধে তোমরা আগেও জেনে এসছো এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিভিন্ন ক্লাসে তোমরা যেগুলো পড়ে এসছো তার অধিকাংশ জিনিসই কিন্তু এই দ্বাদশ শ্রেণীতে আছে। তেমন এই শিল্পও আছে, কিন্তু একটু বেশি পরিমাণে কিছু কিছু জিনিস তোমাদের এখানে জানতে হবে। এই শিল্পের যে উপএককগুলো আছে সেগুলো হচ্ছে কৃষি, অরণ্য ও খনিজ ভিত্তিক যে সমস্ত শিল্প, সেই শিল্পগুলো তোমাদের জানতে হবে। যেমন হচ্ছে কার্পাস বয়ন শিল্প, রাবার শিল্প, খাদ্য শিল্প, পেট্রো রসায়ন শিল্প, এই সমস্ত শিল্পগুলো তোমাদের জানতে হবে। তবে শিল্পর ক্ষেত্রেও বিভিন্ন কৃষির মতো অঞ্চল দিয়ে দেওয়া আছে, যেমন তোমাদের কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, এই সমস্ত দেশগুলো পড়তে হবে। রাবার শিল্পের ক্ষেত্রে মালয়েশিয়া পড়তে হবে। এই সমস্ত যে জিনিসগুলো আছে, এবং তারপর আছে তোমাদের হচ্ছে পোশাক শিল্প ভারতে, পাট শিল্প বাংলাদেশ ও ভারত, কাগজ শিল্প কানাডা, ভারত,
রাবার শিল্পের ক্ষেত্রে মালয়েশিয়া, ব্রাজিল, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। এছাড়াও শিল্পের ক্ষেত্রে প্রধান প্রধান বিশ্বের কিছু শিল্পাঞ্চল সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। যেমন জাপানের বিভিন্ন শিল্পাঞ্চল, টোকিও ইয়াকামা শিল্পাঞ্চল, কোবে ওসাকা শিল্পাঞ্চল, তারপরে হচ্ছে হ্রদ অঞ্চল, এই সমস্ত রুর শিল্পাঞ্চল, এই সমস্ত শিল্পাঞ্চল যে প্রধান প্রধান শিল্পাঞ্চল আছে পশ্চিমবঙ্গ, যেমন ভারতবর্ষের হলদিয়ার যে শিল্পাঞ্চল, এই সমস্ত শিল্পাঞ্চলগুলো এই শিল্পের মধ্যে কিছু কিছু আলোচনা করা আছে। এরপর আসা যাক একাদশ অধ্যায়। একাদশ অধ্যায় রয়েছে অর্থনৈতিক কার্যাবলী। সে প্রথম দিকে যে অর্থনৈতিক কার্যাবলী তোমরা জেনে এসেছিলে, এর মধ্যে দুটো কার্যাবলী আমরা দেখে নিলাম। একটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, যেটা কৃষি অন্তর্গত, এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী শিল্পের অন্তর্গত। এরপর যে দুটো আছে সেটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা সেবা ক্ষেত্র, যেটা এখানে তোমাদের জানতে হবে বাণিজ্য, সড়কপথ, রেলপথ, জলপথ, পরিবহন ব্যবস্থার সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। তারপর আসছে দ্বাদশ অধ্যায়। এখানে দুটোকে একসঙ্গে মার্চ করা হয়েছে, যেমন ওই নব্য আর অতিনব্য, মানে চতুর্থ আর পঞ্চমকে একসঙ্গে রাখা হয়েছে। এখানে তথ্য প্রযুক্তি গবেষণা, উন্নয়ন, এই সম্বন্ধে তোমাদের এখানে ধারণা রাখতে হবে। এরপর যদি ত্রয়োদশ অধ্যায়ের দিকে যাওয়া যায়, ত্রয়োদশ অধ্যায় রয়েছে জনসংখ্যা ও জনবসতি। এটাও তোমাদের দশম শ্রেণীর কিছুটা ছিল। এই জনসংখ্যা জনবসতি যেটা দ্বাদশ শ্রেণীতে যেটা রাখা হয়েছে উপ এককগুলো, সেগুলো হচ্ছে জনসংখ্যার সম্বন্ধে, যে জনসংখ্যা কী, জনসংখ্যার বৃদ্ধি, বন্টন, জনবসতি, নগরায়ন, বিভিন্ন জিনিস, যেমন মানুষ জমি অনুপাত কী, জনঘনত্ব কী, বা কাম্য জনসংখ্যা কী, শূন্য জনসংখ্যা কী, এই সম্বন্ধে আলোচনা এখানে করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণ বা এর গতি প্রকৃতি, বিভিন্ন প্রকার জনসংখ্যা বৃদ্ধির যে জনবিবর্তন যে মডেল, এই সম্পর্কে এখানে আলোচনা করা আছে। এরপর জানতে হবে পৃথিবীর বিভিন্ন যে জনবন্টনের কারণ, জনসংখ্যা অঞ্চল যেগুলো আছে বিভিন্ন রকম, কোথায় কম কোথায় বেশি, এই সম্বন্ধে এই জনসংখ্যার চ্যাপ্টার মধ্যে রয়েছে। আর এছাড়াও বিভিন্ন রয়েছে, যেমন ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সম্বন্ধে জানতে হবে, যে 2011 সালে আমাদের শেষ আদমশুমারি বা সেন্সাস হয়েছিল, সেই অনুযায়ী কোথায় শিক্ষার হার কত, কোথায় জনসংখ্যা ঘনত্ব বেশি, কোথায় জনসংখ্যা বেশি, এই সম্বন্ধে তোমাদের জানতে হবে। এরপরে শেষের দিকে আছে জনবসতি। জনবসতি বলতে বিভিন্ন প্রকার জনবন্টন, জনবসতি কোথায় কেমনভাবে গড়ে উঠেছে, আকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকার জনবসতি, বা কর্মধারার ভিত্তিতে বিভিন্ন প্রকার জনবসতি গড়ে ওঠার কারণ, বা নগরায়ন কেন হয়েছে, নগরায়নের বিনাশের কারণ, এই সমস্ত জিনিসগুলো তোমাদের এখানে জানতে হবে। এরপর একদম শেষ অধ্যায় দ্বাদশ শ্রেণী, সেটা হচ্ছে চতুর্দশ অধ্যায়। এই অধ্যায়ে রয়েছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, বা কোনো একটি বিশেষ অঞ্চলগুলো যে অর্থনৈতিক উন্নয়ন, সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথমেই আছে বিভিন্ন প্রকার অর্থনৈতিক অঞ্চল বা অঞ্চলের ধারণা, মানে অঞ্চল কি, পরিকল্পনা অঞ্চল, বিভিন্ন প্রকার পরিকল্পনা অঞ্চল হয়, যেমন ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, মাঝারি পরিকল্পনা অঞ্চল, বৃহৎ পরিকল্পনা অঞ্চল। এই অঞ্চলগুলো কাকে বলে সেই সম্বন্ধে এখানে আলোচনা করা আছে। মানে অঞ্চল সম্পর্কে তোমাদের একটা বিশেষ ধারণা রাখতে হবে। এরপর যদি আসে বিভিন্ন প্রকার তিনটে এখানে অর্থনৈতিক অঞ্চল সম্বন্ধে ভারতবর্ষে আলোচনা করা আছে। একটি হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের শিল্প ও খনিজ সম্পর্কে আলোচনা করা আছে। তারপরে আছে ব্যাঙ্গালোরের বৈদ্যুতিন শিল্প, বিশেষ করে ব্যাঙ্গালোরের যে বৈদ্যুতিন শিল্প, অর্থাৎ এখানের বিভিন্ন প্রকার বৈদ্যুতিন শিল্প গড়ে ওঠার কারণ, কীভাবে পরিকল্পনা বা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন, এই সমস্ত জিনিসগুলো তোমাদের এই অধ্যায়ের মধ্যে রয়েছে। আর এর শেষ উপ এককটার যেটা রয়েছে সেটা হচ্ছে হলদিয়া বন্দর। হলদিয়া বন্দর কেন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বা হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, এরম অনেক সময় প্রশ্ন আসে, কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, বা হলদিয়া বন্দরের বিকাশের কারণ, এই জিনিসগুলো তোমাদের এই অর্থনৈতিক অঞ্চলের মধ্যে জানতে হবে। তা এই হচ্ছে পুরোপুরি একটা সিলেবাস দ্বাদশ শ্রেণীর ভূগোলের। সিলেবাসটা এমন কিছু কঠিন নয়, কিন্তু কিছু কিছু নতুন সংযোজন আছে, যেমন আগে ক্ষয়চক্র বা বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী, এই সমস্ত জিনিসগুলো আছে। কিন্তু বাকি যে জিনিসগুলো তোমরা হয়তো এখানে একটু বেশি আছে, কিন্তু অনেক জিনিসই আগের বিভিন্ন ক্লাসে তোমরা পড়ে এসছো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। এবং আবার সকলকে বলছি যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ট্যাপ করো।